খলিফা হারুনুর রশিদের ঘটনা। তাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর নাম আমরা অনেকেই শুনে থাকব। ইতিহাসে খুবই প্রসিদ্ধ এই তাইগ্রিস নদী। এই নদীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার একটি বিখ্যাত শহর নাম তার রাকা। খলিফা হারুনুর রশিদের একটি ঘটনা এই শহরকে আবর্তন করেই ঘটেছিল। একসময় সেখান থেকে খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল। চিঠিতে বিষয়বস্তু ছিল, এই শহরের প্রধান বিচারপতি 1 মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কার্য স্তীমিত হয়ে পড়েছে। এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সমাধানের ব্যবস্থা নিতে খলিফা যেন দ্রুত ব্যবস্থা নিতে মহামান্য খলিফাকে অনুরোধ করা হলো। খলিফার হাতে চিঠিটি পৌঁছানো মাত্র বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন। খলিফা সিদ্ধান্ত নিলেন নতুন বিচারপতি নিয়োগের জন্য। সবকিছু ঠিকঠাক করে নতুন বিচারপতি নিয়োগের ব্যবস্থা নিলেন খলিফা। তারপর একটি ফেরত চিঠি পাঠালেন রাকা শহরে। চিঠিতে লেখা ছিল, আগামী 1 সপ্তাহের মধ্যে এই শহরে নতুন বিচারক আসছেন। আশা করা যায় বিচার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে। প্রজাদের বিচারের জন্য আর কষ্ট পেতে হবে না। যেই কথা সেই কাজ। ঠিক 1 সপ্তাহের মধ্যেই আবারও রাকা শহরে নতুন বিচারক এসে কাজে যোগ দিলেন। বিচার কাজ যথারীতি শুরু হলো। শুরুতেই স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। জানা যায় আর রাকা শহরের একটি হোটেল থেকে বৃদ্ধা মহিলা কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। শুধু ওই মহিলা নয়, রাজ্যের সব নাগরিক খুব ভালো করেই জানতেন যে খলিফা হারুনুর রশিদের রাজ্যে চুরি করা কত বড় অপরাধ। যত সৎ লোকই হোক না কেন, চুরির দায়ে আইনগতভাবে অপরাধীর হাত কাটা যাবে অথবা জেল জরিমানা হবেই হবে। এটাই ছিল রাষ্ট্রীয় আইন ব্যবস্থা। এটা যেন মহিলা চুরি করেছে। বিচারক মহিলার জবানবন্দি গ্রহণ করলেন। বললেন, আপনি কি চুরি করেছেন? মহিলা উত্তর দিলেন, জি, আমি চুরি করেছি। অতঃপর বিচারপতি জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ এবং অন্যায়? বৃদ্ধ মহিলা উত্তর দিলেন, জি, আমি জানি চুরি করা অনেক বড় অপরাধ। বিচারপতি আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে? বৃদ্ধা উত্তর দিলেন, জি, আমি জানি চুরির দায়ে আমার কি শাস্তি হতে পারে। বিচারপতি আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে এইসব জেনে শুনেও আপনি কেন চুরি করেছেন? মহিলা অবলীলাক্রমে উত্তর দিল, মহামান্য, আমি গত 7 দিন ধরে কিছুই খাইনি, পুরোপুরি অভুক্ত। শুধু আমি নই, আমার সাথে এতিম 2 নাতিও না খেয়ে আছে। তাদের পেটেও কোনো দানা পানি নেই। তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি চুরি করেছি। আসলে আমি কোনো চোর নই, আর আমার কোনো উপায় ছিল না, বিধায় চুরি করার মতো জঘন্য কাজ করেছি। বিচারক বিস্ময়ের সুরে বললেন, আগামীকাল নগর প্রধান, খাদ্য প্রধান, শরিয়া প্রধান, পুলিশ বাহিনীর প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাইকে আদালতে উপস্থিত থাকতে বলা হলো। সবার সামনে যথাসময়ে বিচারকের রায় দেয়া হবে। বিচারকের নির্দেশ পেয়ে পরদিন সকালে সবাই আদালতে উপস্থিত হলেন। রায় শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন। বিচারক রীতি অনুযায়ী 3 পতন নীরবতার মধ্যে রায় ঘোষণা করলেন। ঘোষণা হলো, চুরি করার অপরাধ প্রমাণ হওয়ায় মোট 50টি চাবুক, 100 দিনের রৌপ্যমুদ্রা জরিমানা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড ধার্য করা হলো। চুরি করা বৃদ্ধা কোনো প্রতারণা ও মিথ্যার আশ্রয় না নিয়ে অকপটে সত্যি কথা স্বীকার করেছিলেন। সত্যের শিখায় উদ্ভাসিত হওয়াতে তার হাত কাটার মতো কঠিন শাস্তির রায় মকুফ করা হলো। কিন্তু 50টি চাবুক মারার নির্দেশ দেয়া হলো। বিচারপতি রায় দেওয়ার পর সেন্ট্রিকে ডেকে পাঠালেন। তাকে চাবুক আনতে নির্দেশ দিলেন। বিচারপতি আসন থেকে নিচে নেমে এলেন। তারপর বৃদ্ধা মহিলার পাশে এসে দাঁড়ালেন। সেন্ট্রিকে বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধা মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়। সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা বা সেই দেশের শাসনকর্তা। বিচারক বললেন, যেহেতু আমি খলিফার হয়ে বিচার করতে এসেছি, তাই এর সম্পূর্ণ দায়ভার আমার উপরে বর্তায়। আমি ক্ষমা প্রার্থী। আমার ব্যর্থতাই এর জন্য প্রধানত দায়ী। তাই বিচারের রায় দেয়া 50টি চাবুকের 20টি আগে আমার হাতে মারা হোক। আর এটাই আদালতের নির্দেশ। আদেশ যেন সঠিকভাবে পালন করা হয়। আর বিচারক হিসেবে চাবুক মারতে আমার উপরে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। এরপর বিচারক বিনা দ্বিধায় নিজের হাত দুটি সামনে প্রসারিত করে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের কঠিন আঘাতে বিচারকের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। বিচারকের এই অবস্থা দেখে কষ্ট সহ্য করতে না পেরে একজন সেই রুমাল দিয়ে বিচারকের হাতে ব্যান্ডেজ করতে উদ্যত হলে বিচারক তাকে বারণ করলেন। এরপর বিচারক বললেন, যেই শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না, সেই নগরে তারাও অপরাধী। এই বাকি 30টি চাবুক
সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপরে 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। এরপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যেই সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যেই সমাজে এতিম শিশুরা অভুক্ত অবস্থায় থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য, আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে এবং আপনার 2 এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজার অধিকার সমুন্নত করতে না পারায় অধমেই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, এটাই আমার প্রত্যাশা। আমি একজন মুসলিম শাসক আর আপনি আমার রাজ্যের একজন নাগরিক। আপনি আমাকে ক্ষমা মার্জনা করুন মা। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।